আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনার পতনের আগে তার একজন প্রেস সচিব ছিলেন জনাব নাঈমুল ইসলাম খান। খুবই আলোচিত, খুবই বিতর্কিত এবং প্রচণ্ডভাবে বিরক্তিকর সাধারণ মানুষের নিকট। যদিও সম্পাদক হিসেবে তার সফলতা, সাংবাদিক হিসেবে তার সফলতা রীতিমতো কিংবদন্তি তুল্য। তো তাকে নিয়ে আলোচনা করব বা তার আগে তার আগে যারা ছিলেন, বিশেষ করে গণভবনে যে সকল সাংবাদিক ছিলেন, প্রেস ক্লাবে যে সকল সাংবাদিক নেতৃবৃন্দ ছিলেন, তারা সংবাদপত্রের যে তাদের ক্যারিয়ার, এই ক্যারিয়ারটিকে ব্যবহার করে বাংলাদেশে দুর্নীতি, অনিয়ম, চাটুকারিতা, দলবাজি, দালালি, প্রভাব প্রতিপত্তি সব কিছুকে তারা রীতিমতো একটি শিল্পে পরিণত করেছিলেন। ফলে এ সকল দালাল সম্পাদক, দালাল সাংবাদিক, চাটুকার সাংবাদিক তারা সবাই প্রায় লাপাত্তা। বেশ কয়েকজন জেলে রয়েছেন এবং অন্যরা যারা বাংলাদেশে আছেন যে কোনো সময় তারা জেলে যেতে পারেন। এবং তাদের হাতে যে সাংবাদিক সমাজের নেতৃত্ব ছিল, তাদের অবাধ বিচরণের জন্য তাদের যে পরিচয়পত্র ছিল, সকল কিছুই এখন ছিনিয়ে নেওয়া হয়েছে। তো এই অবস্থাতে যে ঘটনাগুলো ঘটেছে সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বিপ্লবের ফলে ক্ষমতায় আসছেন। এসে সবাই আশা করেছিল যে সংবাদপত্র জগৎ দালাল মুক্ত হবে এবং যেভাবে আমরা নির্ভয়ে নিশ্চিন্তে কথা বলতে চাই, লিখতে চাই, ওই জিনিসটির একটি চরম পরাকাষ্ঠা এই সময় পেতে হবে। কিন্তু বাস্তবতা হলো যে শেখ হাসিনার জমানাতে, এরশাদের জমানাতে, এমনকি আগের সামরিক শাসন যখন চলেছে সেই সময়টিতেও আমাদের সংবাদপত্র যে স্বাধীনতা ভোগ করতেন, এটি এখন বলতে গেলে পুরোটা রিভার্স হয়ে গেছে। দৈনিক বাংলা সরকারি পত্রিকা ছিল, বাংলাদেশ টাইমস সরকারি পত্রিকা ছিল, তারপরে বিচিত্রা যাকে বলা হয় সরকারি পত্রিকা ছিল, একটা ট্রাস্টের মাধ্যমে পত্রিকাগুলো পরিচালিত হতো। অন্যান্য পত্রিকার কথা বাদ, এখন নির্মল সেন চাকরি করতেন দৈনিক বাংলাতে, আহমেদ হুমায়ুন সাহেব ছিলেন সেটার সম্পাদক। আর সাপ্তাহিক বিচিত্রা বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী, অর্থাৎ এটিকে বলা হতো যে বাংলাদেশের টাইম ম্যাগাজিন কিংবা বাংলাদেশের নিউজ উইক। ওই পত্রিকার সম্পাদক ছিলেন শাহাদা চৌধুরী, নির্বাহী সম্পাদক ছিলেন শাহরিয়ার কবির, চিফ রিপোর্টার ছিলেন জনাব কাজী জাওয়াত, এবং একটা সময় এখানে প্রদায়ক হিসেবে আসিফ নজরুলও কিছুদিন চাকরি করেছেন। তো ওই জমানাতে স্বয়ং এরশাদ সাহেব বিচিত্রার সম্পাদকের সঙ্গে সরাসরি টেলিফোন করে একটি কথা বলতেন, এই সাহস এরশাদ সাহেবের ছিল না। বা শাহাদা চৌধুরীকে পরামর্শ দিবেন এরকম দুঃসাহস তথ্য সচিব বা তথ্য মন্ত্রীর ছিল না। বরং শাহাদাত সাহেব যদি তাদেরকে একটা ধমক দিতেন, সবগুলোর খবর হয়ে যেত। একইভাবে নির্মল সেন দৈনিক বাংলাতে চাকরি করে তিনি সিবিএ করতেন, রাজনীতি করতেন, তারপরে সাংবাদিক রাজনীতি করতেন, সরকারের বিরুদ্ধে কলাম লিখতেন। অনেকেতে সেই কলাম, অসাধারণ সেই কলাম আমরা এই যুগে কল্পনা করতে পারি না। তো এগুলো এখন রীতিমতো দুর্গন্ধে পরিণত হয়েছে এবং সেই দুর্গন্ধটি শেখ হাসিনার জমানাতে ছিল বিরক্তিকর, আর এখন এই জমানাতে এটি বিরক্তিকর না, এটি রীতিমতো রাক্ষসে একটি অবস্থা ধারণ করেছে। এখন মিডিয়ার উপর যারা খবরদারি করছে, এরা রীতিমতো একটা মব তৈরি করে ফেলেছে। এখন এই মবের সঙ্গে কি সরকারের সমর্থন আছে, সংযোগ আছে? আর না থাকলে সরকার কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না? প্রথম আলো অফিসে যে ঘটনাগুলো ঘটেছে, তারপরে বসুন্ধরার যে মিডিয়া গ্রুপ, সেই মিডিয়া গ্রুপের অফিসে যে তাণ্ডব চলেছে, যেভাবে তাদের গাড়ি ঘোড়া ভাঙচুর করা হয়েছে, তারপর অন্যান্য সকল মিডিয়াতে, এমনকি যাকে বলা হয় সেই যুগান্তর, তারপরে যমুনা টেলিভিশন, সেখানেও কিন্তু মবের আতঙ্কে রীতিমতো তাণ্ডব চলেছে। এটিএন নিউজ, এটিএন বাংলা, সময় টেলিভিশন, ৭১ টেলিভিশন, এগুলো বন্ধ করে না দিয়ে এখানে প্রথমত মব সৃষ্টি করা হয়েছে, এরপর এখানে ডাকাতি করা হয়েছে, দিনে দুপুরে সমস্ত মালামাল নিয়ে যাওয়া হয়েছে। তারপর সেখানে বলতে গেলে ঘেটুপুত্রদের সেখানে রাজত্ব, রাম রাজত্ব সেখানে তৈরি হয়েছে। এখন এই জায়গাগুলো যখন চললো, এরপরে অনেকে সতর্ক হয়ে নিজেদের মতো একটা সেলফ সেন্সরশিপ তারা তৈরি করে ফেলেছে।